আসসালামু আলাইকুম। বুয়েট অ্যান্ড ম্যাথে তোমাদেরকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান তালুকদার। আজকে এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা ম্যাথের রিটেন কোশ্চেনটা তোমাদেরকে সলভ করে দেব। তোমরা জানো এই বছরের অ্যাডমিশন টেস্টে বুয়েটের ভর্তি পরীক্ষায় রিটেনের মধ্যে টোটাল 3টা অংশে হায়ার ম্যাথের কোশ্চেনটাই স্টুডেন্টরা বলতে সবচেয়ে কঠিন আসছে, এবং অনেকে এটাও কমেন্ট করেছে যে এবারের কোশ্চেন সিলেবাসের বাহির থেকে হয়েছে অথবা আমাদের বইয়ের বাইরে থেকে হয়েছে। তো আমরা সলভ করার পাশাপাশি কোশ্চেনগুলো আসলে কোন অধ্যায়ের কোন অংশ থেকে আসছে এই ডিটেলসগুলো আলোচনা করব। তো চলো আমরা সিরিয়ালি কোশ্চেনগুলো দেখতে থাকি। আমাদের প্রথম যে প্রশ্নটা আসছিল সেটা ছিল ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে। ম্যাট্রিক্সের কোশ্চেন ছিল দুইটা ম্যাট্রিক্সের গুণফল আমাদেরকে দেওয়া আছে প্রশ্নে, সেকেন্ড ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রশ্নে, প্রথম ম্যাট্রিক্সটা কত। এখন প্রথম ম্যাট্রিক্সটা কত অর্ডারের হবে আমাদেরকে ফার্স্টে ওইটা বুঝতে হবে। এখানে যেমন আমি যদি মনে করি এখানে আছে এ এক্স ইকুয়াল বি, এই আকারটা আছে ধরে নিলাম, তাহলে এখানে এ ম্যাট্রিক্সের ক্রম কত হবে? এক্স একটা কলাম ম্যাট্রিক্স যার 3টা সারি আছে, একটা কলাম আছে, তাহলে এক্স এর অর্ডার এখানে 3/1। বি অর্থাৎ এ আর বি এক্স এর গুণফল, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা সারি এবং একটা কলাম আছে, তাহলে বি তেও আছে 3টা সারি আর একটা কলাম। আমাদের লাগবে এ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। এখান থেকে যদি খেয়াল করো যে এ আর এক্স গুণ হয়ে বি পাওয়া যাচ্ছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত কি? প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হতে হবে। দ্বিতীয়টাতে সারি আছে 3টা, তাহলে প্রথমটাতে কলামও হবে 3টা। আবার গুণফলের ক্রম কি হয়? প্রথমটা সারি বাই দ্বিতীয়টার কলাম, দ্বিতীয়টার কলাম একটা, প্রথমটার সারি তাহলে কত হবে? 3টা, প্রথমটার সারি হবে 3টা। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3। এবার দেখো এ এর সাথে এক্স ওয়াই জেড গুণ হয়ে ডান পাশের ম্যাট্রিক্সটা আসছে, তাহলে এ এর সারির সাথে বি এর বা এক্স এর কলাম গুণ হচ্ছে, এ এর সারির সাথে এক্স এর কলাম গুণ, তাহলে এ এর সারির উপাদানের সাথে এইখানে গুণফলের ভুক্তিগুলার বা চলকগুলার সহগের মিল থাকবে। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা আমরা সরাসরি লিখতে পারি গুণফলে এক্স এর সহগ আছে 1, তাহলে এ সারির প্রথম উপাদান হবে 1, এরপরে ওয়াই এর সহগ আছে 1, তাহলে দ্বিতীয় উপাদান হবে 1, সাথে জেড যুক্ত কোনো পদ নাই, তাহলে তৃতীয় সহগ হবে বা তৃতীয় উপাদান হবে 0। সিমিলারলি যখন দ্বিতীয় সারিতে যাব, এখানে দ্বিতীয়তে সারিতে উপাদান আছে x মাইনাস ওয়াই, তাহলে প্রথমে x এর সহগ আসবে 1, y এর সহগ আসবে -1, এই যে মাইনাস ওয়াই আছে, y এর সহগ আসবে -1, এখানেও z নেই, z এর সহগ 0, আর দেখতে পাচ্ছ থার্ড সারি গোটাটাই 0, তাহলে এখানে 0 0 0। তোমাকে আর এক্সট্রা করে কিছুই দেখাতে হবে না, এইটুকুটা তুমি বুঝতে পারলে সরাসরি এ নির্ণয় করে রেখে দিবা। এইটাই 10 মার্কের প্রথম সলভ। তো যদিও কোশ্চেন কঠিন হয়েছে শুনেছি, প্রথম কোশ্চেন কঠিন হয় নাই, এখন দেখা যাক বাকি 13টা কেমন ছিল। সেকেন্ড প্রশ্নটা আসছে আমাদের বৃত্ত অধ্যায় থেকে। বৃত্ত শর্ট সিলেবাসের ভেতরের একটা অধ্যায়, যদিও সরলরেখা একটা বড় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই, এরপরে বৃত্ত অধ্যায় থেকে প্রশ্ন আসছে। বৃত্ত অধ্যায় থেকে আসা প্রশ্নটা হলো 3-1 কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত যদি অপর একটি বৃত্তকে স্পর্শ করে তবে 3-1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। এবং এই দুইটা বৃত্ত যেহেতু পরস্পরকে স্পর্শ করেছে, এদের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি যদি কন্ডিশনটা চিন্তা করি সেটা এমন আছে, আমার প্রশ্নে 3-1 কেন্দ্র দেওয়া আছে এবং একটা বৃত্ত দেওয়া আছে, বলেছে 3-1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা এই বৃত্তকে স্পর্শ করেছে, মানে কাইন্ড অফ এরকম। আমাকে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এবং এদের সাধারণ যে স্পর্শক তার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমার কাছে যে তথ্য গিভেন আছে আমি সেগুলো একটু লিখে নিই। আমার কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, লিখি s1 সমান x² যোগ y² যোগ 2x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল 0। এখান থেকে আমি তথ্য পাবো এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ, রাইট? এই যে এই বৃত্তের কেন্দ্র, এটাকে s1 ধরে নিচ্ছি, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত আসছে দেখো c1, 2 কে -2 দ্বারা ভাগ করব তাহলে থাকবে -1, 6 কে -2 দ্বারা ভাগ করব থাকবে -3। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র নিয়ে ফেললাম। আর লাগবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ।
r1 রুট ওভার, এখানে g এর মান 1 যেহেতু 1 এর বর্গ 1, f এর মান 3, 3 এর বর্গ হচ্ছে 9 মাইনাস 8, c এর মান 8, তাহলে 9 আর 1 এ 10 বিয়োগ 8 তাহলে 2, তাহলে r1 ব্যাসার্ধ থাকছে √2। তাহলে এই বৃত্ত সম্পর্কে আমরা তথ্য পেলাম, c1 এর কেন্দ্র হচ্ছে -1, -3 আর এর ব্যাসার্ধটা হচ্ছে √2। এই বৃত্তের কেন্দ্রের নাম দিলাম c2। তাইলে আমি এদের c1 c2 দূরত্ব নির্ণয় করতে পারবো। অতএব c1 c2 ইকুয়াল রুট ওভার 3 মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার যোগ 1 মাইনাস মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার, এটার বর্গমূল করলে আসবে 4√2। তাহলে আমি যেটা বুঝতে পারছি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে c1 c2 বড়। এটা দ্বারা আমি কনফার্ম হলাম যে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। প্রশ্নে কিন্তু এটা বলা ছিল না যে কিভাবে স্পর্শ করছে। আমি যেহেতু c1 c2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব বেশি পাইছি প্রথমটার ব্যাসার্ধের চেয়ে, সুতরাং এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে কন্ডিশনটা এমন হয়ে আছে, এটা c1 এটা c2 এবং এই ব্যাসার্ধ r1, এই ব্যাসার্ধটা r2। আমি r1 যেহেতু পাইছি r2 নির্ণয় করতে পারবো। যেহেতু বহিস্থভাবে স্পর্শ করছে অতএব বলতে পারি c1 c2 মানে হচ্ছে r1 যোগ r2। এখান থেকে আমি r2 নির্ণয় করে ফেলবো। r2 সমান c1 c2 মাইনাস r1। c1 c2 আমার বের করা আছে 4√2, r1 বের করা আছে √2। তাহলে বিয়োগ করে দিই 4√2 মাইনাস √2, তাহলে ব্যাসার্ধ পাওয়া যাচ্ছে 3√2। আমি নির্ণেয় বৃত্তের কেন্দ্র পাইছি, কেন্দ্র দেওয়া ছিল প্রশ্নে, ব্যাসার্ধ নির্ণয় করে ফেললাম। আমার লাগবে বৃত্তের সমীকরণ। অতএব s2 সমান বা s2 ইকুইভ্যালেন্ট, কেন্দ্র যেহেতু দেওয়া আছে সূত্র হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার যোগ y মাইনাস 1 হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার 3√2 স্কোয়ার। তাহলে আসতেছে x মাইনাস 3 হোল স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 যোগ y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 3 এর বর্গ 9, 9 দুগুণে 18। অতএব x স্কোয়ার যোগ y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2y, 9 আর 1 এ 10, 10 থেকে 18 বাদ দিলে -8 সমান 0। এটাই আমার নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে আমার প্রশ্নের দুইটা অংশ আছে, প্রথমে বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সেকেন্ডে বলেছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, সাধারণ স্পর্শকের। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বৃত্তের সমীকরণ। এবার আমার লাগবে স্পর্শকের সমীকরণ। তাহলে সাধারণ স্পর্শকের জন্য সূত্র হচ্ছে s1 মাইনাস s2 ইকুয়াল 0। s1 মাইনাস s2 মানে এই যে দুইটা বৃত্তের সমীকরণ, এটা s1 আর এটাকে আমি বলতে পারি s2। s1 আর s2 বিয়োগ করি, x স্কোয়ার বিয়োগ x স্কোয়ার বাদ, y স্কোয়ার বিয়োগ y স্কোয়ার বাদ, 2x মাইনাস মাইনাসে প্লাস 6x থাকবে কি 8x, 6y মাইনাস মাইনাসে প্লাস 2y থাকবে 8y, 8 মাইনাস মাইনাসে প্লাস 8, 8 আর 8 16 সমান 0। অতএব 8 দ্বারা ভাগ করে দিই, x যোগ y যোগ 2 ইকুয়াল 0। এটা আমার সাধারণ স্পর্শকের সমীকরণ। তাহলে বৃত্তের এই জাতীয় প্রশ্ন আমরা মোটামুটি সিকিউ সলভ করার সময় অনেকটা করে থাকি। তাইলে 14টা কোশ্চেনের মধ্যে আপাতত 2টা কোশ্চেন করলাম, 2টাই বেশ সহজ ছিল। এরপর আমরা থার্ড কোশ্চেনটা দেখি। আমাদের থার্ড কোশ্চেনটা আসছে অন্তরীকরণ চ্যাপ্টারের লিমিট অংশ থেকে। প্রতি বছরই বুয়েটে লিমিট থেকে একটা কোশ্চেন থাকে। এটা আমি আমার ব্যাচে পড়ানোর সময় সবসময় বলি যে লিমিট একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের মতো মনে করা যায়, এবং এই লিমিট চ্যাপ্টার থেকে বুয়েটে প্রতি বছর বা অ্যাডমিশন টেস্টগুলোতে প্রতি বছর কোশ্চেন থাকবেই। এবছরও ছিল। এবছরের প্রশ্নটা ছিল g অফ x বলতে একটা ফাংশন দেওয়া আছে, বলেছে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হলে এখানে ফাংশন অফ 0 কত হবে বা g অফ 0 কত হবে।
তাহলে আমাদের ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হলো, অবিচ্ছিন্নতার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ওই বিন্দুতে ফাংশনের মান সমান হওয়া। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশন অফ বা জি অফ জিরো এখানে হতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে জি অফ এক্স দেওয়া আছে, আমাদের বলেছে ফাংশন অফ জিরোর মান কত বা জি অফ জিরোর মান কত। এখানে জিরো বসালে দেখো কি আসে, 1 প্লাস 0 মাইনাস রুট ওভার 1 মাইনাস 0। তাহলে 1 বিয়োগ 1 শূন্য, নিচেও থাকে কি শূন্য। 0/0 হচ্ছে অনির্ণেয় ফরম্যাট। এই অনির্ণেয় ফরম্যাটে যে মান হারায় যায় সেই মানকে খুঁজতে আমরা ইউজ করি লিমিট। তো এখানে আমার মূলত বের করতে হবে লিমিটের মান, লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট যেটাই বলো, লিমিটের মান বের করে যে মানটা পাওয়া যাবে ওটাই যদি জি অফ জিরোর মান হয় তাহলে ফাংশনটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। তাহলে আমাদের কাজ আসলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস mx মাইনাস রুট ওভার 1 মাইনাস nx বাই x এর মান নির্ণয় করা। এটা বইয়ের খুবই কমন কোশ্চেন। মোটামুটি আমি যে বই থেকে করছি সিস্টেক, ওখানে গ্রুপ 2 এর অঙ্ক এগুলা। গ্রুপ 2 এর এই অঙ্কগুলোর প্রসিডিউরটা হচ্ছে, যদি হরে অথবা লবে কোথাও রুট বিদ্যমান থাকে তাহলে তার অনুবন্ধী দ্বারা হরলব উভয়কে গুণ করতে হয়। খুবই সিম্পল একটা ফরম্যাট, এবং এটা থেকে বোর্ডেও প্রচুর প্রশ্ন আসে প্রায়। তাহলে আমরা কি কাজ করব, এর রুট আছে লবে, তাই লবের অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করে দিব। অনেকে শর্টকাট পর্যন্ত মনে রাখে সরাসরি উত্তর লেখার জন্য, আমরা শর্টকাট না, আগে আমরা অঙ্কটা করি। খুব বড় না, ছোট অঙ্ক। আমরা যেটা করব, অনুবন্ধী দ্বারা হরলবে গুণ করব। তাহলে এর অনুবন্ধী কি হবে, রুট ওভার 1 প্লাস mx যোগ রুট ওভার 1 মাইনাস nx, আর উপরে রুট ওভার 1 প্লাস mx মাইনাস রুট ওভার 1 মাইনাস nx ইন্টু root over 1 plus mx plus root over 1 minus nx। লাভটা হইল উপরে a minus b into a plus b আকার আসছে, ফলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে আসছে। তাহলে আমরা লিখি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 উপরে 1 প্লাস mx মাইনাস 1 মাইনাস nx, নিচে তো যা আছে তাই, 1 প্লাস mx প্লাস রুট ওভার 1 মাইনাস nx। এখন লাভ কি হবে, 1 থেকে 1 বাদ যাবে, mx আর মাইনাস মাইনাসে প্লাস nx যোগ হবে। তাহলে লেখা যাবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 উপরে m প্লাস n গুণন x নিচে x ইন্টু রুট ওভার 1 প্লাস mx যোগ রুট ওভার 1 মাইনাস nx। এখান থেকে x x কাটা যাচ্ছে। এবার x এর মান 0 বসাও, বসালে উপরে থাকে m প্লাস n, নিচে থাকে রুট ওভার 1 যোগ 0 যোগ রুট ওভার 1 যোগ 0। উত্তর চলে আসছে m প্লাস n বাই 2। এটা পাওয়া গেল লিমিটের মান। বলেছে x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনকে অবিচ্ছিন্ন হতে হবে, সুতরাং লিমিটের যা মান পাওয়া গেল অবশ্যই g অফ 0 এর মান এটাই আসতে হবে, m প্লাস n ভাগ 2। এবং এটা বইয়ের অনেকগুলা লিমিটের প্রকারের মধ্যে খুব ইজি একটা প্রকার। তাহলে মোটামুটি আমরা 14টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন কভার করে ফেললাম, এবং যা দেখতে পারলাম 3টা প্রশ্নে বইয়ে যেমন প্রশ্ন রিলেট করে সেগুলোর মতো অথবা খুব একটা কঠিন না। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা আসছিল সেটাও অন্তরীকরণ থেকে আসা প্রশ্ন, পরিবর্তনের হার রিলেটেড। তবে এই প্রশ্নটা বলা যায় যে একটু ইউনিক ক্যাটাগরির ম্যাথ, ঠিক এক্স্যাক্টলি এরকম প্রশ্ন খুব বেশি আসে না সচরাচর, বা আমাদের বইয়ে নাই। এইটা একটু দেখি, এটা একটু মাথা ঘাটানোর মতোই প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, ভূমি হতে 5 মিটার উঁচুতে কপিকল বা পুলি যেটা আমরা বলে থাকি, কপিকলের মাধ্যমে একটি বস্তুকে
কেবল বা তার দিয়ে টানা হচ্ছে, কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে টানা হচ্ছে, এটা বলা আছে প্রশ্নে। যখন কেবলের দৈর্ঘ্য 10 মিটার, তখন কেবল এবং ভূমির মধ্যবর্তী কোণের পরিবর্তনের হার কত? তাহলে এই প্রশ্নটা যদি আমি একটু ছবিতে এক্সপ্লেন করি, মনে করো একটা পুলি আছে, পুলিটা ভূমি থেকে 5 মিটার উঁচুতে, কত মিটার উঁচুতে? 5 মিটার উঁচুতে। এই পুলির সাহায্যে একটা বস্তুকে টেনে তোলা হচ্ছে, এই যে ধরো একটা বস্তু উপরের দিকে টেনে তোলা হচ্ছে। তো যখন আমি ধরো পুলি দিয়ে একটা বস্তু টানবো, তখন আমি কিন্তু সোজা এরকম নামবো, আমি দড়ি ধরে নামলে এভাবে করে ধীরে ধীরে পিছাইতে থাকবো। তখন স্বাভাবিকভাবে আমি যখন পিছাচ্ছি, যত এটা পিছাবে তত ভূমি আর দড়ির মধ্যবর্তী কোণটা কমে যাবে, ভূমি আর দড়ির মধ্যবর্তী কোণটা ততই কমে যাবে। এখন যেহেতু একটা নির্দিষ্ট বেগে টানা হচ্ছে, দড়ির দৈর্ঘ্য একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে প্রশ্নটা করা আছে সেটা হচ্ছে, যখন কেবলের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে আমি যে কেবল দিয়ে টানছি ভূমি থেকে দাঁড়িয়ে, এর দৈর্ঘ্যটা 10 মিটার, আর এই যে কেবল বা কপি কলটা ভূমি হতে 5 মিটার উচ্চতায় অবস্থিত। এইটা হচ্ছে এক্সাক্ট মুহূর্তের কন্ডিশন, অর্থাৎ যে মুহূর্তে কেবলের দৈর্ঘ্য 10 মিটার, তখন ছবিটা দেখতে এরকম। এখানে আমি ধীরে ধীরে এই দিকে আরো টানছি, কাকে টানতেছি? আমি কেবলের সাহায্যে বস্তুটাকে টানছি, ফলে যত আমি উপরের দিকে টানবো, আমি কেবল নিয়ে আরো পিছাতে থাকবো, তত আমার কোণটা কমতে থাকবে। তবে এই 10 মিটার যখন কেবলের দৈর্ঘ্য, তখন এই থেটার মানটা কত আমি বের করে ফেলি। 10 মিটার যখন দৈর্ঘ্য, তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমি চিন্তা করি, তাহলে এটা 90 ডিগ্রি, 5 হচ্ছে আমার লম্ব আর 10 হচ্ছে এখানে অতিভুজ। অতএব সাইন থেটা সমান 5/10, বা আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। অতএব থেটার মান পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি, আমরা লিখবো না, π/6 রেডিয়ান লিখবো, যেহেতু ডিফারেন্সিয়েশনের ব্যাপার আমরা অ্যাঙ্গেলকে রেডিয়ানে লিখবো। তাহলে থেটা পাওয়া যাচ্ছে π/6 রেডিয়ান। এখন আমার জানতে চাইছে কোণ পরিবর্তনের হার কত। তাহলে প্রশ্নে চাইছে ডি থেটা বাই ডিটি কত। দেওয়া আছে কি কি? আচ্ছা দেখি দেওয়া আছে কি তথ্য। যেহেতু কপি কলের সাহায্যে বস্তুটাকে আমি উপরের দিকে টানছি, তাহলে যে কোনো মুহূর্তে এইটা 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে, তাহলে এই যে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্যটাও 2 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাচ্ছে। যে কোনো মুহূর্তে আমি যদি অতিভুজের দৈর্ঘ্যটাকে এল ধরে নিই, এই 5 তো ফিক্স, কারণ পুলি 5 মিটার উচ্চতায় আছে, ফিক্সড উচ্চতা। আমি ধরে নিলাম অতিভুজের দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ হচ্ছে, এই জন্য অতিভুজের দৈর্ঘ্যটাকে ধরলাম এল, এবং এই কোণটাকে ধরলাম আমি থেটা। আমার যে তথ্যটা প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে ডিএল বাই ডিটি সমান 2 মিটার পার সেকেন্ড। বেগ মানে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হার, যে বেগে উপরে উঠছে ওই একই বেগে আমার দৈর্ঘ্য পরিবর্তিত হচ্ছে, কার? অতিভুজের। এবার এখানে আমি লিখতে পারি, আমরা জানি থেটা এবং এল এর মধ্যে সম্পর্ক করবে সাইন থেটা, সাইন থেটা সমান 5/L। আমার লাগবে ডি থেটা বাই ডিটির মান। তাহলে উভয় পক্ষকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই। তাহলে লিখি এই পাশেও ডিডিটি অফ সাইন থেটা, এখানে লিখি ডিডিটি অফ 5/L। উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম। সাইন থেটার ডিফারেন্সিয়েশন কি হবে? সাইন থেটার ডিফারেন্সিয়েশন হবে কস থেটা। তবে থেটা যেহেতু টি না, সুতরাং থেটাকে কাপফারা হিসেবে আবার ডিফারেন্সিয়েট করব, ডি থেটা বাই ডিটি। আমাদের কিন্তু লাগবে এটাই, ডি থেটা বাই ডিটি এর মান। এরপর
এল কে ডিফারেন্সিয়েট করছি, এল না 1/l কে, অর্থাৎ এল ইনভার্স কে। তাহলে মাইনাস সামনে আসবে, 5 ধ্রুবক বাইরে আসবে, 1/l²। আবারও একইভাবে এল তো আমার টি না, তাই ডিফারেন্সিয়েশন হবে dl/dt। আচ্ছা, এখানে দেখি তো আমার কাছে তথ্য কি কি দেওয়া আছে। এখন dl/dt দেওয়া আছে 2, এল এর কথা বলা আছে 10 মিটার। এল যখন 10 মিটার, থেটা তখন π/6। আমার লাগবে d θ/dt এর মান, অর্থাৎ এই ইকুয়েশনে আমার সমাধান লুকিয়ে আছে। তাহলে লিখি cos থেটা মানে হচ্ছে π/6 d θ/dt ইজ ইকুয়াল মাইনাস 5 ডিভাইডেড বাই এল অর্থাৎ 10² ইন্টু dl/dt হচ্ছে 2। তাহলে অতএব ক্যালকুলেট করে আমি d θ/dt এর মানটা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করি। আসছে মাইনাস 1/5√3 rad পার সেকেন্ড। যেহেতু d θ/dt, থেটার কোণের একক রেডিয়ান, টাইমের একক সেকেন্ড, তাহলে উত্তর আসছে মাইনাস 1/5√3 rad পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে এই কোশ্চেনটা মোটামুটি বলা যায় যে যারা বলতেছো এই বছরের প্রশ্নটা ডিফিকাল্ট ছিল, এই প্রশ্নটা অপেক্ষাকৃত ডিফিকাল্ট ছিল, এটা মেনে নিলাম। তাহলে আমরা 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনই দেখলাম মোটামুটি সহজ ছিল, এই কোশ্চেনটা একটু টিপিক্যাল ছিল। তবে তারপরেও বলতে গেলে এই প্রশ্নটা অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ থেকে আসা কোশ্চেন। ব্যবহারিক প্রয়োগে ব্যবহার আমাদের পরিবর্তন হতেই পারে, সুতরাং বই থেকে হুবহু আসবে সবসময় ব্যাপারটা এমন না। তবে এটাকে তাই বলে বলা যায় না যে আমাদের সিলেবাসের বাইরের প্রশ্ন, বা অনেকে বলছে আইআইটির প্রশ্ন বা ইত্যাদি প্রশ্ন, এভাবে বলা যায় না। এটা আমাদের সিলেবাস থেকে আসা প্রশ্নই, খালি সাধারণত আমরা যেগুলো করে থাকি তার চেয়ে একটু ডিফিকাল্ট। এই এবার দেখি আমাদের 5 নম্বর প্রশ্ন যেটা আসছিল। 5 নম্বর প্রশ্ন আসছে 18,0 বিন্দু হতে y = x², এই সমীকরণের যে বিন্দুর দূরত্বটা সর্বনিম্ন তা নির্ণয় করো। অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব হয় এমন বিন্দুর স্থানাঙ্ক। তার মানে এটা আসছে গুরুমান লঘুমানের কনসেপ্ট থেকে, অর্থাৎ অন্তরীকরণ থেকে। অন্তরীকরণ থেকে টোটাল 3টা প্রশ্ন আসছে এবার, এটা হিউজ ব্যাপার। প্রথম প্রশ্ন আসছে লিমিট থেকে, পরের প্রশ্নটা আসছে অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগ থেকে, এবং এটা আসছে গুরুমান লঘুমানের কনসেপ্ট থেকে। কোশ্চেনটা সহজ এবং এই প্রশ্নগুলোও খুব কমন কোশ্চেন। এটা কিন্তু আমরা এই জাতীয় প্রশ্ন অনেক একাডেমিক করার সময় থেকে সলভ করে আসি। তো এটা একটু সলিউশনটা দেখে নিই। ধরি y = x² এর উপর যে কোনো বিন্দু, তাহলে x ধরলে y = x², তাহলে x, x²। 18,0 হতে দূরত্ব, অর্থাৎ প্রশ্ন মতে d² বা দূরত্বের বর্গ সমান 18 - x² যোগ x² এর পর স্কয়ার, x² বিয়োগ 0²। আচ্ছা, এই দূরত্বটা সর্বনিম্ন হবে, তাহলে দূরত্বের বর্গও সর্বনিম্ন হবে। তাহলে আমরা বলতে পারি অতএব dd অফ বা ddx অফ, এখানে d² এর মান 0, তার মানে ddx অফ 18 - x² যোগ 4x⁴ সমান 0। এবার আমরা ডিফারেন্সিয়েট করি, 2 সামনে আসবে, 18 - x, 18 ডিফারেন্সিয়েশন 0, -x এর ডিফারেন্সিয়েশন -1, এই মাইনাসটাকে সামনে দিয়ে দিই, যোগ 4x³ সমান 0। তাহলে এখান থেকে সমীকরণ আসছে 4x³ মাইনাস মাইনাসে প্লাস 2x -36 সমান 0। এটা ত্রিঘাত সমীকরণ, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করে নিতে পারবো। ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করলে আমরা দেখব x এর 3টা মান আসবে, যার মধ্যে x = এটা হবে বাস্তব মান, বাকি দুইটা হবে কাল্পনিক মান। কাল্পনিক মান তো বিন্দু হতে পারে না,
সুতরাং এক্স এর মান পাওয়া গেল 2। এক্স যদি 2 হয়, ওয়াই সমান হচ্ছে 2 স্কয়ার, তার মানে 4। অতএব নিকটতম বিন্দু 2,4, এটাই উত্তর। এবং বলা যায় এটা মোটামুটি ইজি কোশ্চেন। তাহলে আমরা দেখলাম 5টার মধ্যে 4টাই মোটামুটি ইজি জাতীয় কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি। এবার দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা আসছিল কোথা থেকে। আমাদের 6 নম্বর প্রশ্নটা আসছিল যোগজীকরণ অধ্যায় থেকে, ফার্স্ট পেপারের। কিভাবে, যেহেতু ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ ফাংশন অফ এক্স প্রশ্নে দেওয়া আছে এবং বলা আছে ফাংশন অফ 0 = 0 হলে ফাংশন অফ 1 এর মান কত, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েশন থেকে ফাংশন অফ এক্স এর মান নির্ণয় করতে হবে। অন্তরীকরণের বিপরীত প্রসেস মানে কি, ইন্টিগ্রেশন। তাহলে আমাদের ফাংশন অফ এক্স সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ফার্স্ট ডিফারেন্সিয়েশন অফ ফাংশন অফ এক্স dx। আমরা নির্ণয় করি ইন্টিগ্রেশন tan ইনভার্স sec x plus tan x dx। প্রথমেই আমরা sec x plus tan, sec কে আমরা 1/cos, tan কে আমরা 1 sin x/cos x এ ভেঙে নেব। এরপর এখানে লসাগু নিয়ে যোগ করব। আচ্ছা, এখানে আমরা cos x এর সূত্র অ্যাপ্লাই করব। cos x এর সূত্র হচ্ছে cos স্কয়ার x/2 - sin স্কয়ার x/2। এটা সিম্পলিফিকেশনের ম্যাথটা কিন্তু আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের ভেতরে আছে, তো ওইটা যদি মনে থাকে আমরা কিন্তু ম্যাথটা দ্রুত করতে পারবো। তাহলে cos x কে ভাঙি cos স্কয়ার x/2 - sin স্কয়ার x/2 তে, 1 কে ভাঙি cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2, 1 কে ভাঙলাম, এবং sin x কে ভাঙি 2 cos x/2 sin x/2 তে। তাহলে উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র। অ্যাপ্লাই করে দিই tan ইনভার্স, উপরে cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার, নিচে cos x/2 প্লাস sin x/2 ইনটু cos x/2 মাইনাস sin x/2। একটা cos x/2 প্লাস sin x/2 কাটা যাবে, থাকবে ইন্টিগ্রেশন tan ইনভার্স, উপরে আছে cos x/2 প্লাস sin x/2, নিচে আছে cos x/2 মাইনাস sin x/2। এরপরের কাজ হলো cos x/2 দ্বারা হরলবকে ভাগ করে দেওয়া। cos x/2 দ্বারা হরলবকে ভাগ করি, এখানে থাকবে 1 প্লাস sin বাই cos মানে tan x/2, 1 মাইনাস tan x/2। কি করলাম, cos x/2 দ্বারা হর ও লবকে ভাগ। এবার 1 এর পরিবর্তে আমরা লিখব tan π/4, অর্থাৎ tan a প্লাস b এর সূত্র নিয়ে চলে আসবো। tan π/4 প্লাস tan x/2, 1 মাইনাস tan π/4 ইন্টু tan x/2। তাহলে থাকছে tan ইনভার্স tan
π/4 প্লাস x/2। এতক্ষণ পর্যন্ত যে ম্যাথটা ছিল পুরাটাই হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। tan ইনভার্স আর tan কেটে দিলে থাকবে ইন্টিগ্রেশন π/4 প্লাস x/2 dx। আমরা প্রথমে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে π/4 এর ইন্টিগ্রেশন হবে πx/4, x/2 এর ইন্টিগ্রেশন হবে x²/4 প্লাস সি। এবার আমরা হচ্ছে এখানে কার মান পাইলাম? ফাংশন অফ এক্স এর মান পাইলাম। আমাদের প্রশ্নে ফাংশন অফ জিরোর মান দেওয়া আছে, এখান থেকে আমরা সি এর মান পাবো। তাহলে দেখি ফাংশন অফ জিরো কত হয়। ফাংশন অফ জিরো মানে 0 প্লাস 0 প্লাস সি। প্রশ্নে দেওয়া আছে এর মান 0, তাহলে সি এর মান পাওয়া যাচ্ছে 0। আমাদেরকে বের করতে হবে কার মান? ফাংশন অফ 1 এর মান। অতএব ফাংশন অফ 1 সমান পাই ইন্টু 1/4 প্লাস 1²/4 প্লাস সি এর মান 0। অতএব ফাংশন অফ 1 এর মান 4 লসাগু নিলে পাই প্লাস 1। এটাই আমার উত্তর। এইখানে মেজরিটি কাজটাই ছিল ত্রিকোণমিতির, এবং এই ত্রিকোণমিতির সিম্পলিফিকেশনটা sec x প্লাস tan x থেকে tan π/4 প্লাস x/2। এটা ত্রিকোণমিতির একদম বইয়ের সিম্পল ম্যাথ। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর বোর্ড কোশ্চেনে 2 মার্কের জন্য আসা কোশ্চেন। সুতরাং এটা প্র্যাকটিস করা যদি সবার থাকে এতক্ষণ সময় লাগার কথা না। আমি ভেঙে ভেঙে দেখালাম। আমরা এখানে চাইলে ইচ্ছা মতো লাইন গ্যাপ দিতে পারবো। এক কথায় আমাদের উত্তরটা আনতে পারলেই হবে, যেহেতু অ্যাডমিশনের কোশ্চেন। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি সলভ করা হলো। আমরা চলো দেখি নেক্সট কোশ্চেন। এই প্রশ্নটা অর্থাৎ নাম্বার 7 কোশ্চেনটা আমাদের আসছে জটিল সংখ্যা অংশ থেকে। বুয়েট ভর্তি পরীক্ষায় জটিল সংখ্যা অংশ থেকে যে প্রশ্নটা আসে মোটামুটি প্রতি বছরই ওই প্রশ্নটা একটু সহজ ধাঁচের হয়। তো দেখা যাক এবারের প্রশ্নটা সহজ ছিল কিনা। তো আমাদের দেওয়া আছে কি z প্লাস 1/z, যেখানে z অবশ্যই একটা জটিল সংখ্যা উল্লেখ করা আছে, তার মান হচ্ছে 2i হলে, এবং এখানে এটাও বলে দিয়েছে ab বাস্তব সংখ্যা অর্থাৎ ab কাল্পনিক সংখ্যা না, সেই ক্ষেত্রে z সমান কত হবে। তাহলে আমাকে z এর মান সলভ করতে হবে এখান থেকে। তো আমরা দেখি কি দেওয়া আছে। অতএব z প্লাস iz ইকুয়াল 2i, z লসাগুনি, তাহলে থাকছে z² প্লাস 1 ইকুয়াল 2i। তাহলে z² প্লাস 1 ইজ ইকুয়াল 2zi, বা এভাবে লিখতে পারি z² মাইনাস 2i ইন্টু z প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে কি পাওয়া গেল? z এর একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া গেল। দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আমরা সরাসরি বহুপদী সূত্র ব্যবহার করি। z সমান মাইনাস b মানে মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে মাইনাস 2i এর স্কয়ার হবে এখানে, b স্কয়ার মাইনাস 4a1 co1 ডিভাইডেড বাই 2a, মানে 2 ইন্টু 1। দেখা যাক z এর মান কি আসে। z সমান মাইনাস মাইনাসে বলা যায় প্লাস 2i প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2i এর পর বর্গ আছে, তাহলে 4i স্কয়ার মানে মাইনাস 4i স্কয়ার মানে মাইনাস 4, মাইনাস 2 এর বর্গ 4, i স্কয়ার মানে মাইনাস 1, সো মাইনাস 4 ভাগ 2। তাহলে z সমান 2i প্লাস মাইনাস মাইনাস 4 মানে মাইনাস 8 এর বর্গমূল হবে 2 রুট 2i ভাগ 2, বা z ইকুয়াল এখানে আসছে 2 দ্বারা ভাগ করলে i কমন নিলে 1 প্লাস মাইনাস রুট 2 ইন্টু i, যেখানে বলা যাচ্ছে অতএব এখানে a এর মান হচ্ছে 0, বাস্তব অংশ নাই, আর b এর মান হচ্ছে 1
প্লাস মাইনাস √2, যেখানে দুটাই বাস্তব সংখ্যা। অতএব আমার চাইছে জেড এর মান, জেড এর ভ্যালু বের হয়ে গেল, জেড ইকুয়াল 1 প্লাস মাইনাস √2 ইন্টু আই। তো প্রতি বছরের মতো জটিল সংখ্যার কোশ্চেন এই বছরও বলা যায় বেশ ইজি ছিল। চলো এবার আমরা দেখে নিই এবার বুয়েট ভর্তি পরীক্ষায় আসা 8 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা আসছিল বহুপদী অধ্যায় থেকে, ইজি একটা অধ্যায়, আমরা একাডেমিকে বেশ ভালোই পারি এটা। তো দেখা যাক কেমন প্রশ্ন আসছিল। একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে প্রশ্নে, যার তিনটা মূল বলা আছে আলফা বিটা গামা হইলে s অফ -3 সামেশন -3 ইকুয়াল হোয়াট, অর্থাৎ n এর জায়গাতে -3 বসাতে হবে। এবং sn একটা পদ দেওয়া আছে যেটা মানে 1/2 আলফা প্লাস 1 টু দি পাওয়ার n, 1/2 বিটা প্লাস 1 টু দি পাওয়ার n, 1/2 গামা প্লাস 1 টু দি পাওয়ার n। একটু বলে রাখি, এই প্রশ্নটা যেহেতু পুরা প্রশ্নটাই আমাদেরকে বইয়ের থেকে বা পরীক্ষার কর্তৃপক্ষ থেকে প্রোভাইড করা হয়নি, পুরাটাই হচ্ছে স্টুডেন্টরা মেমোরাইজেশন থেকে যতটুকু প্রশ্ন বলছে তার উপর বেসিস করে তোলা। সুতরাং এইখানে এক্স কিউবের সহগ বা এক্স স্কোয়ারের সহগগুলো আমি যা লিখেছি এক্স্যাক্টলি প্রশ্নে তাই ছিল কিনা আমি শিওর না, আমি যে সহগগুলো লিখেছি তার জন্য যে মান আসবে সেটা আমি বের করে দিচ্ছি। এবং যদি সহগগুলো চেঞ্জ হয় বা ভিন্ন থাকে, একই প্রসেসে শুধু মানটা ডিফারেন্স আসবে। ঠিক আছে, তো আমরা এটা সলভ দেখে নিই। তো দেওয়া আছে আমাদের তিনটা মূল আলফা বিটা গামা, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে। তাহলে এখানে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো একটু লিখে নিই। ফার্স্ট, তিনটা মূলের সমষ্টি সামেশন আলফা কত পাওয়া যাবে? সামেশন আলফা আসবে হচ্ছে -8/12, তার মানে 2/3। সামেশন আলফা বিটা এটা আসবে -2/12, অর্থাৎ -1/6। আর আমাদের আসবে সামেশন আলফা বিটা গামা, এর মান -3/12, তার মানে 1/4। আমাদের কোশ্চেন থেকে এই তিনটা ডেটা আমরা পাচ্ছি বা তিনটা তথ্য আমরা পাচ্ছি। আমাদেরকে নির্ণয় করতে বলেছে s অফ -3 এর মান। তো দেখি s অফ -3 কি আসে। s অফ -3 মানে 1/2 আলফা প্লাস 1 টু দি পাওয়ার -3 যোগ 1/2 বিটা প্লাস 1 টু দি পাওয়ার -3 যোগ 1/2 গামা প্লাস 1 টু দি পাওয়ার -3। তো -3 যেহেতু নিচে আছে, উপরে আসলে পাওয়ারটা +3 হয়ে যাবে। তো এইটাকেও আমরা সামেশনে আকারে প্রকাশ করতে পারি, সামেশন অফ 2 আলফা প্লাস 1, উপরে চলে আসছে তাহলে 2 আলফা প্লাস 1 কিউব করে দিই। 2 আলফা কিউব মানে হচ্ছে 8 আলফা কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার বি, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 3 4 12 আলফা স্কোয়ার যোগ 3 2 6 আলফা যোগ 1, এই পুরোটা সামেশন। বা আলাদা আলাদা করে লিখলে 8 ইন্টু সামেশন আলফা কিউব যোগ 12 ইন্টু সামেশন আলফা স্কোয়ার যোগ 6 ইন্টু সামেশন আলফা। আর যেহেতু এখানে তিনটা পদ আছে, তিনটা এক যোগ করলে হবে 3। আমাদের কাছে সামেশন আলফার মান আছে, আমাদের লাগবে সামেশন আলফা স্কোয়ারের মান আর সামেশন আলফা কিউবের মান। এটা আমরা বীজগণিতের সূত্র দিয়ে বের করে নিতে পারবো। আমরা সাইড নোটে বের করে নিই। সামেশন আলফা স্কোয়ার মানে বোঝাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ারের মান, সরি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটার মান। এটার জন্য আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, মানে সামেশন আলফার পর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা ইন্টু বিটা গামা ইন্টু গামা আলফা, মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা, এটা লিখতে পারি। আমরা যে মানগুলা পাইছি সামেশন আলফার এবং সামেশন আলফা বিটার, ওটা যদি এখানে বসাই দিই ক্যালকুলেট করে আমরা পাই 7/9। কত পাচ্ছি? 7/9। এবং আমাদের লাগবে সামেশন আলফা কিউব, তার মানে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান। তাহলে এটা বের করার জন্য আমাদের সূত্র আছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু, মানে সামেশন আলফা ইন্টু
আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তার মানে সামেশন আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, অর্থাৎ মাইনাস সামেশন অফ আলফা বিটা, এর সাথে প্লাস করতে হয় 3 আলফা বিটা গামা, তার মানে 3 সামেশন অফ আলফা বিটা গামা, এইটা আমাদের যোগ করে দিতে হবে এই সূত্রে। তো এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে ক্যালকুলেট করে 149/108। এই মানগুলো আমাদের আগে থেকে যেহেতু বের করা আছে, আমরা বসাই দিলে এই মানটা পাই। এখন আমরা মূল যে উত্তর বা মূল যে প্রশ্ন চাইছে সামেশন অফ -3, এইখানে আলফা কিউব, আলফা স্কোয়ার এবং আলফা সবগুলোর মান বসাই দিব। সবগুলোর মান বসাই দিলে এখানে সমষ্টি আসবে 739/27। উত্তর কত আসছে? 739/27। এবং আমার যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে মোটামুটি এই প্রশ্নটা বলা যায় সহজ আসলেও অপেক্ষাকৃত বড় আসছে, অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে মোটামুটি একটা সময় লাগবে। তো দেখা যাক এর পরবর্তী প্রশ্নটা কেমন হয়েছিল। 9 নাম্বার প্রশ্নটা আমাদের আসছিল কনিক অধ্যায় থেকে। প্রতি বছরই কনিক অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে। এবারের কনিকের প্রশ্নটা আসছিল অধিবৃত্তের স্পর্শক রিলেট করে। কোশ্চেনটা ছিল এরকম, y = 2x + 1 রেখাটি যদি x² - y²/16 = 1 অধিবৃত্তের একটি স্পর্শক হয়, তাহলে 4a, 2, 8 এই তিনটা বাহু সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে a এর মান। তাহলে a এর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে একটা রেখাকে বলা আছে একটা অধিবৃত্তের স্পর্শক। একটা রেখা যদি একটি অধিবৃত্তের স্পর্শক হয় তাহলে আমরা তার জন্য শর্ত জানি, এখানে c² = a² - m² - b²। তাহলে y = mx + c রেখা, c এর মান কত? 1 বসাই দিই। c এর মান হচ্ছে 1, a² এর মানটা আমরা জানি না, এটাই বের করতে হবে। m হচ্ছে রেখার ঢাল, রেখার ঢাল 2 মাইনাস b² এর মান এখানে দেওয়া আছে 16। তাহলে আসতেছে a4a² = 16 + 1 means 17। তাহলে a এর মান আসছে ±√17/2। এখানে 4a, 2, 8 এটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করছে। ত্রিভুজের তিনটা বাহু, বাহুর দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হয়, তাহলে এখানে a এর পজিটিভ মানটা অনলি গ্রহণ করব। তাহলে তিনটা বাহু দেখি কি আসছে, 4 × √17/2, তার মানে 2√17, 2, 8 এই তিনটা বাহু সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা এদের বর্গগুলো দেখি। এখানে যদি আমি বর্গ নির্ণয় করি 2√17 এর, 2√17 এর বর্গ আসবে 4 × 17 মানে 68, 2 এর বর্গ আসবে 4, 8 এর বর্গ আসবে 64। তাইলে আমরা পিথাগোরাস অনুযায়ী কি পাচ্ছি, 2² + 8² সমান 2√17² সমান হচ্ছে, অর্থাৎ এখানে একটা ভূমি একটা লম্ব হলে আর একটা অতিভুজ, অতএব আমাদের উত্তর হলো সমকোণী ত্রিভুজ গঠন করবে। সমকোণী ত্রিভুজ গঠন করবে। এই খুবই সিম্পল একটা কোশ্চেন। তাহলে কনিক থেকে মোটামুটি যে প্রশ্নটা ছিল বেশ সিম্পল একটা উত্তর ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এবার আমরা দেখি আমাদের 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটা আমাদের আসছিল বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। এই আকারটা খুব কমন একটা আকার, কিন্তু জেনারেলি এটার যদি আমি পুরো ম্যাথটা ডিটেইলসে করতে যাই অনেক বড় জায়গা লাগবে এবং ভর্তি পরীক্ষায় জায়গা খুব ছোট থাকে। খুব ছোট জায়গাতে আমাদেরকে যত সম্ভব বা যতটা পারা যায় লাইন গ্যাপ দিতে হবে। তো আমিও এখানে আসলে যতটা সম্ভব লাইন স্কিপ করে করার চেষ্টা করব। তো দেখা যাক, কোশ্চেনটা খুব সিম্পল। v = ½ tan inverse √1 + sin u/2 + √1 - sin u/2 /
√1 প্লাস সাইন ইউ বাই 2 মাইনাস √1 মাইনাস সাইন ইউ বাই 2। এখানে আমাকে সরাসরি ইউ কে ভি এর সাহায্যে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ ভি কে ইউ এর সাহায্যে প্রকাশ করা আছে, আমাকে বলছে ইউ কে ভি এর সাহায্যে প্রকাশ করো। তাহলে আমি এখানে খালি সিম্পলিফাই করতে চাবো এবং আমার ট্রাই হবে ট্যান ইনভার্স এবং ট্যান এমন কিছু এনে কেটে দেওয়া, ফলে আমি ভি কে ইউ এর সাহায্যে বা ইউ কে ভি এর সাহায্যে প্রকাশ করতে পারবো। তাহলে নিয়ে যাই ভি ইকুয়াল হাফ ট্যান ইনভার্স। আচ্ছা, যখনই √1 প্লাস সাইন আছে, তাহলে আমরা এখানে সাইনকে ভাঙবো 2 সাইন ইউ বাই 4 ইন্টু কজ ইউ বাই 4 এ, আর এখানে লিখবো কজ স্কোয়ার ইউ বাই 4 প্লাস সাইন স্কোয়ার ইউ বাই 4। ফলে এখানে কজ ইউ বাই 4 প্লাস সাইন ইউ বাই 4 হোল স্কোয়ার, এই সূত্রটা চলে আসবে, প্লাস যেহেতু মাঝখানে মাইনাস আসছে আমার সূত্রেও মাঝখানে মাইনাস আসবে, মাইনাস সাইন ইউ বাই 4 এর স্কোয়ার আসছে, √, cos u by 4 plus sin u by 4 হোল স্কোয়ার, মাঝে মাইনাস √, cos u by 4 minus sin u by 4 হোল স্কোয়ার। এই ফরম্যাটটা আনা গেল। এরপর আমাদের কাজ হবে স্কোয়ার এবং রুটটা কেটে দেওয়া এবং যোগ বিয়োগ করা। এখানে আগে একটু বলে রাখি, আমি এখানে cos u by 4 minus sin u by 4 করেছি, কিন্তু এখানে আমি চাইলে সাইন ইউ বাই 4 মাইনাস কজ ইউ বাই 4 এটাও লিখতে পারতাম। ফলে উত্তর কিন্তু দুইটা ভিন্ন আসতে পারে এবং ভিন্ন আরেকটা কি আসবে সেটা আমি শেষে লিখে দেব। আপাতত আমি এভাবে উত্তরটা করি। তো স্কোয়ার আর রুট কেটে দিয়ে যোগ করব, তাহলে কজ আর কজ যোগ করে হবে 2 cos u by 4, sin u by 4, sin u by 4 কাটা যাবে। ফলে উপরে থাকবে ভি ইকুয়াল হাফ tan ইনভার্স 2 cos u by 4 into 2 divided by 2 sin u by 4। একইভাবে নিচে যেহেতু বিয়োগ হবে, cosটা কাটা যাবে এবং sin যোগ হবে, ফলে থাকবে এইটা 2 cos u by 4 divided by 2 sin u by 4। তাহলে 2 কেটে দিলাম, cos by sin মানে কি হয় cot, তাহলে এখানে থাকছে v ইকুয়াল হাফ tan ইনভার্স cot u by 4। cot কে আমরা চাইলে tan লিখতে পারি কিভাবে, পাই বাই 2 মাইনাস দিয়ে হাফ tan ইনভার্স cot u by 4 মানে tan পাই বাই 4 মাইনাস u by 4। তাহলে tan ইনভার্স tan কেটে দিব, থাকবে কি v ইকুয়াল হাফ ইন্টু পাই বাই 4 মাইনাস u by 4। তাহলে এখানে দেখা যাক v সমান থাকছে পাই বাই 8 মাইনাস u by 8। তাহলে 8v সমান পাই মাইনাস u, অতএব u সমান পাই মাইনাস 8v। এইটা হলো আমার উত্তর। বলেছিল ইউ কে ভি এর সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, কাজটা হয়ে গেল। আমি বললাম যদি আমরা এখানে সাইন ইউ বাই 4 মাইনাস কজ ইউ বাই 4 লিখতাম তখন ঘটনাটা কি দাঁড়াতো? তখন এইখান থেকে বিকল্প যে উপায়টা আসতো, সেখানে উপরে থাকতো সাইন এবং সাইন যোগ করে সাইন ইউ বাই 4 এবং নিচে আসতো কজ ইউ বাই 4। তখন ব্যাপারটা দাঁড়াতো এরকম, ভি ইকুয়াল হাফ tan ইনভার্স tan u ভাগ 4। তখন অত ঝামেলা করতে হতো না, tan ইনভার্স tan কেটে যেত, v সমান থাকতো হাফ ইন্টু u বাই 4, অর্থাৎ u সমান আসতো 8v। তাহলে u সমান কি আসতে পারে? u সমান আসতে পারে পাই মাইনাস 8v, অথবা আসতে পারে u সমান 8v। আমি যেভাবে উত্তর করি না কেন উত্তরটা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনটা সলভ করে ফেললাম। চলো এরপর দেখি নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর প্রশ্ন কি ছিল? বিপরীত ত্রিকোণমিতি থেকে গতানুগতিক যে প্রশ্ন আসে সিমিলার একটা কোশ্চেন, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 2টা প্রশ্ন আসছে। এক নম্বর সলভ করলাম, এটা হচ্ছে আরেকটা। এখানে আমাদেরকে সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। আমরা সমাধান শুরু করে ফেলি।
তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 6√3x ইজ ইকুয়াল -π/2 মাইনাস সাইন ইনভার্স 6x। উভয় দিকে সাইন নিয়ে নিই, তাহলে সাইন ইনভার্স 6√3x, এদিকে সাইন নিই, ভেতরে মাইনাসটাকে কমন নিয়ে লিখতে পারি π/2 প্লাস সাইন ইনভার্স 6x। সাইন ইনভার্স সাইন বাদ চলে যাবে, তাহলে থাকবে 6√3x ইজ ইকুয়াল, এই পাশে সাইন মাইনাস থেটা মানে আমরা জানি কি হয়, সাইন মাইনাস থেটা মানে হয় মাইনাস সাইন থেটা, মাইনাসটা বাইরে নিয়ে আসি, তাহলে সাইন π/2 প্লাস সাইন ইনভার্স 6x। সাইন 90 প্লাস থেটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ এবং 90 ইন্টু 1 আছে, বেজোড় গুণিতক সাইন কজ হয়ে যাবে, অর্থাৎ দাঁড়াচ্ছে 6√3x ইজ ইকুয়াল মাইনাস কজ সাইন ইনভার্স 6x। সাইন ইনভার্সকে আমরা কজ ইনভার্স বানাই ফেলবো, তাহলে দাঁড়াবে 6√3x ইজ ইকুয়াল মাইনাস কজ ইন্টু কজ ইনভার্স √1 মাইনাস 6x এর বর্গ মানে 36x স্কয়ার। আমরা কজ ইনভার্স আর কজ কে কেটে দিতে পারি, তাহলে থাকবে 6√3x ইজ ইকুয়াল মাইনাস √1 মাইনাস 36x স্কয়ার। এরপর আমরা পুরোটাকে বর্গ করে দিই, তাহলে পুরোটা বর্গ করলে থাকবে এদিকে 108x স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস 36x স্কয়ার বর্গ করে, এই পাশে 36x স্কয়ারকে নিয়ে যাই, তাহলে 144x স্কয়ার সমান 1, x স্কয়ার সমান 1/144, x ইকুয়াল আমরা ইউজ করি, তাহলে x ইকুয়াল আসতেছে প্লাস মাইনাস 1/12। এই আমাদের সমাধান। তো মোটামুটি গতানুগতিক একটা কোশ্চেন, এরকম কোশ্চেন বইয়ে প্রচুর আছে, আমরা একাডেমিকেও এরকম কোশ্চেন প্রচুর সলভ করি, তাহলে বলা যায় এটা মোটামুটি একটা ইজি কোশ্চেন। চলো দেখি নেক্সট কোশ্চেন। ভর্তি পরীক্ষায় আসা 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা আমাদের আসছিল স্থিতিবিদ্যা অধ্যায় থেকে। স্থিতিবিদ্যা অধ্যায় থেকে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এ আর বি বিন্দু যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে অবস্থিত। ও এ দৈর্ঘ্য দেওয়া আছে, ও বি দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ ও মূল বিন্দু, এবং বলা আছে ও এ আর বি বিন্দুর সাপেক্ষে কোন বলের ভ্রামক 0, -25 আর +144 হলে ওই পি বলের মান আর দিক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যদি একটু অক্ষ এঁকে ফেলি, তাহলে ব্যাপারটা এরকম, এইটা এক্স অক্ষ, এটা ও বিন্দু, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, ও হচ্ছে এখানে মূল বিন্দু। ই আছে এক্স অক্ষের পর, এই বিন্দু কোথায় আছে? এক্স অক্ষের পর, এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 একক, এবং বি আছে ওয়াই অক্ষের পর, বি আছে ওয়াই অক্ষের উপর, এবং এই দৈর্ঘ্যটা 12 একক। এখন প্রশ্নে বলেছে একটা বল পি আছে যেটা মূল বিন্দু ও এর সাপেক্ষে বলের ভ্রামক পাওয়া যায় 0। কোন বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক 0 পাওয়া গেলে অবশ্যই বলটা ওই বিন্দুগামী হবে। অর্থাৎ আমি একটা জিনিস কনফার্ম যে আমার যে বল পি সেটা হচ্ছে ও বিন্দুগামী। এবং আরো একটা ইনফরমেশন আমার কাছে আছে, সেটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে এর ভ্রামকটা ঋণাত্মক এবং বি বিন্দুর সাপেক্ষে ভ্রামকটা ধনাত্মক। তার মানে যদি বলটা অবশ্যই এরকম এ আর বি এর মাঝামাঝি কোনো জায়গা দিয়ে গেছে, এরকম বলা যায় আমাদের পি বলটা এ আর বি এর মাঝখান দিয়ে গেছে। এখন দেখি কি বলেছে, এ এর সাপেক্ষে ভ্রামকটা ঋণাত্মক,
তাহলে এর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বলটা কোথায় ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এ যদি এই বিন্দু হয়, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এইভাবে না এইভাবে? ঘড়ির কাঁটা ঘুরে কিন্তু আমাদের এইভাবে, অর্থাৎ এর সাপেক্ষে ঋণাত্মক, আমাদের পি বলটা যাচ্ছে এইদিকে, এইটা আমাদের পি বলের ডিরেকশন। বি এর সাপেক্ষে কি আসছে? ধনাত্মক, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বি এর সাপেক্ষে নাও এইভাবে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত সাইডে ঘুরছে। সুতরাং আমরা টেন্টেটিভ ভাবে যে ছবিটা আঁকাইছি এটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা ধরে নিই যে এই পি বলটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে। আমার তো লাগবে এই বিন্দুর সাপেক্ষে এ বলের ভ্রামক। তাহলে আমি মোটামুটি বলতে পারি এই বিন্দু থেকে পি বলের উপর আমাকে লম্ব আঁকতে হবে, অর্থাৎ লম্ব দূরত্বটা লাগবে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এবং এই অ্যাঙ্গেলটা থেটা হলে 5 আমার অতিভুজ, আমার লাগবে লম্ব, অর্থাৎ এই লম্ব দূরত্বটা হচ্ছে 5 sin থেটা। তাহলে প্রশ্ন মতে আমি পাচ্ছি পি ইন্টু 5 sin থেটার মান 25, ঋণাত্মক তো দিকের কারণে। তাহলে পি ইন্টু 5 sin থেটার মান 25, অতএব পি sin থেটার মান 5। এটা আমাদের একটা সমীকরণ। আচ্ছা, আবার বি বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক দেওয়া আছে। তাহলে কি করতে হবে? বি বিন্দু থেকে এই বলের উপর লম্ব আঁকতে হবে, এটা 90 ডিগ্রি। এটা যদি থেটা হয় তাহলে এইটুকুটা 90 মাইনাস থেটা, এবং এটা 90 মাইনাস থেটাটা 90 হলে এই অ্যাঙ্গেলটা থেটা। 12 এখানে অতিভুজ, আমার লাগবে এই দূরত্বটুকুটা, অর্থাৎ এখানে থেটা হলে এই দূরত্বটা হচ্ছে ভূমি, অর্থাৎ 12 cos থেটা। প্রশ্ন মতে পি বল গুণন 12 cos থেটার মান দেওয়া আছে 144, অতএব পি cos থেটার মান 12। আমি 1 আর 2 এর বর্গ যোগ করলে পাবো পি স্কয়ার সমান 5 স্কয়ার যোগ 12 স্কয়ার, তার মানে 169, অতএব পি এর মান হচ্ছে 13। তাহলে আমার বলের মান হচ্ছে 13 নিউটন। বলের মান কত? 13 নিউটন। আমার লাগবে হচ্ছে বলের দিক। তাহলে 1 হতে থেটা সমান সাইন ইনভার্স পাওয়া যায় 5/13। থেটা কত হচ্ছে? সাইন ইনভার্স 5/13। সাইন ইনভার্স 5/13 করলে আসে 22.62 ডিগ্রি। এটা হচ্ছে আমার কোণের মান, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, এবং বলের মান 13 নিউটন। এই ছিল আমার এই প্রশ্নের উত্তর। তাহলে এবার আমরা চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা। আমাদের 13 নম্বর প্রশ্ন আসছিল স্থিতিবিদ্যা অধ্যায় থেকে, এবং এই প্রশ্নে একটা ছবি দেওয়া ছিল বা এটা লেখা ছিল, ভাষায় প্রকাশ করা ছিল। লব্ধি হচ্ছে 5000 নিউটন। টি1 এবং টি2 দুইটা বলের লব্ধি হচ্ছে 5000 নিউটন। টি1টা 5000 এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, টি2টা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রশ্ন হচ্ছে ফার্স্ট কোশ্চেন টি1 টি2 এর মান কত, এবং সেকেন্ড কোশ্চেন টি2 যদি মিনিমাম হয় থেটা 2 কত হবে এবং থেটা টি1 কত হবে। ওকে, আমরা প্রথম অংশটাকে সলভ করি। নাম্বার 1, আমরা এখানে ইউজ করতে পারি লব্ধির যেটা অনুসিদ্ধান্ত সূত্র সেটা, অর্থাৎ T1/sin T2 আর 5000 এর মধ্যবর্তী কোণ অর্থাৎ 45 ডিগ্রি ইজ ইকুয়াল T2/sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল লব্ধি হচ্ছে 5000 ভাগ সাইন 30 আর 45 এর যোগফল অর্থাৎ 75 ডিগ্রি। এখান থেকে T1 আসবে আমার, T1 আসবে 5000 সাইন 45 ভাগ সাইন 75, আর T2 সমান আসবে 5000 সাইন 30 ভাগ সাইন
75। আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করে নিলে প্রথম অংশের উত্তর আসবে 3660.25 নিউটন। এটা হচ্ছে T1 এর মান আসছে। আর T2 এর মানও ক্যালকুলেটরের সাহায্যে আমরা ইউজ করব। এটা আসবে হচ্ছে 2588.19 নিউটন। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা 2 অঙ্ক পর্যন্ত রাখবো, এটাই যথেষ্ট। অর্থাৎ প্রশ্নের প্রথম পার্টটা হয়ে গেল আমাদের। T1 T2 এর মান বের করতে বলেছিল, সেটা হয়ে গেল এবং খুবই সহজ কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড অংশটা দেখি। সেকেন্ড অংশে বলেছে T2 মিনিমাম হলে θ1 আর T1 কত হবে। ওকে, যদি এখানে T2 মিনিমাম হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, T2টা মিনিমাম, θ2 জানতে চাইছে। θ2 অর্থাৎ আমি এই অ্যাঙ্গেলটা এখন জানি না। T1 এর অ্যাঙ্গেল চেঞ্জ হবে এরকম কিছু বলেনি, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম 30 ডিগ্রি এবং লব্ধি হচ্ছে 5000। T2 যেহেতু মিনিমাম হবে তাহলে অনুপাতটা লিখি, T2 বাই সাইন 30 ইজ ইকুয়াল 5000 ভাগ সাইন 30 যোগ θ2, সাইন 30 যোগ θ2। তাহলে এখন এখান থেকে আমাকে বলছে T2 কখন মিনিমাম হবে। আচ্ছা, T2 সমান এমনি বের হচ্ছে তাহলে 5000 ইন্টু সাইন 30 মানে 2500 ভাগ সাইন θ2 প্লাস 30। আচ্ছা, এই মানটা সর্বনিম্ন হওয়ার জন্য সাইন θ2 প্লাস 30 মানটা সর্বোচ্চ হতে হবে। অতএব সাইন θ2 প্লাস 30 এর ম্যাক্সিমাম মান কত। আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হয় 1 এবং সাইন 90 ডিগ্রির মান হয় 1, অর্থাৎ θ2 ইজ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ θ2 সমান আমার আসছে 60 ডিগ্রি। তাহলে বলা যায় এখানে যদি T2 সর্বনিম্ন হয় আমার θ2 আসবে 60 ডিগ্রি এবং T2 আসবে 2500 নিউটন। আমার আর বের করতে বলছে T1 কত আসবে, এটা হচ্ছে T2 এর সর্বনিম্ন মান। T1 এর মান তখন আসবে 5000 ইন্টু সাইন 60 ভাগ সাইন 90। সাইন 60 এর মান হয় আমরা জানি √3/2, অর্থাৎ T1 এর মান তখন আসবে 2500 √3 নিউটন। এই হলো আমার সলিউশন। তাহলে 13 নম্বর কোশ্চেনের সলিউশন আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের এরপর দেখে নিই লাস্ট কোশ্চেন, অর্থাৎ 14 নম্বর প্রশ্নটা কি আসছিল। আমাদের লাস্ট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, যেটা গতিবিদ্যা অংশ থেকে আসছে বা সহজ ভাষায় বললে প্রাস থেকে আসছে। এবং আমার মনে হয় 14টা প্রশ্নের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রশ্ন। দেওয়া আছে একটি বাস্কেটবল প্লেয়ার নেটের উচ্চতায় নেটের দিকে আনুভূমিকের সাথে 51 ডিগ্রি কোণে একটা বল ছুঁড়ে মারে। নেট 14 মিটার দূরে অবস্থিত হলে নিক্ষেপ বেগ কত। অর্থাৎ এইখান থেকে একটা বাস্কেটবল প্লেয়ার নেটকে উদ্দেশ্য করে বল ছুঁড়ে মারছে 51 ডিগ্রি কোণে, যেখানে আনুভূমিক পাল্লা দেওয়া আছে 14 মিটার, অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে 51 ডিগ্রি। আমাকে কোশ্চেন করছে ভি সমান কত। অর্থাৎ আমার গিভেন তথ্যগুলো লিখে নিই। আলফা হচ্ছে 51 ডিগ্রি আর আনুভূমিক পাল্লা আর হচ্ছে 14 মিটার, নিক্ষেপ বেগ ভি সমান কত। আমরা প্রাসের আনুভূমিক পাল্লার সূত্র জানি, আর সমান ভি স্কয়ার সাইন 2 আলফা ভাগ জি। তাহলে এখানে আমরা ভি সমান বলতে পারি √r ইন্টু জি। আর এর মান আমাদের 14, জি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8 ভাগ সাইন 2 আলফা, অর্থাৎ 2 ইন্টু 51 ডিগ্রি। এটা সলভ করলে ভি এর মান আসে 11.84 মিটার পার সেকেন্ড।
এটাই হচ্ছে আমার 14 নম্বর প্রশ্নের উত্তর, একদম সিম্পল। তাইলে আমি মোটামুটি শুরু থেকে 14টা কোশ্চেন, অর্থাৎ 14টা কোশ্চেনই ম্যাথের রিটেন অংশে এসে থাকে। 14টা কোশ্চেনই আলহামদুলিল্লাহ কালেক্ট করতে পারছি। হয়তো কিছু ডেটা এদিক ওদিক থাকতে পারে, বাট আশা করা যায় 14টা কোশ্চেনই এমন আসছিল, আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে মোটামুটি কনফার্ম করছি। হয়তো কিছু ডেটা ভিন্ন থাকতে পারে। তবে এবারের প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় যেটা, প্রত্যেকের মতেই ম্যাথটা বলে এবার অনেক হার্ড হয়েছে। আমি আগেও আলোচনা করেছি, ম্যাথটা বলে এবার অনেক বেশি কঠিন হয়েছে, এবং বেশিরভাগই বলতেছে এবারের কোশ্চেন আইআইটি থেকে আসছে বা একদমই বইয়ের বাইরে থেকে আসছে বা ইত্যাদি ইত্যাদি। তো আমরা 14টা প্রশ্নই সলভ করছি, এবং কোনো কোশ্চেন কিছুটা বড় ছিল, আবার কোনো কোশ্চেন একদম ছোট ছিল, যেমন এই 14 নম্বর প্রশ্ন কি একদম ছোট। এরকম না হলে আমরা ছোট কোশ্চেন 4-5টা সলভ করলাম, এবং যে 14টা প্রশ্ন আসছিল প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি বইয়ের কনসেপ্টের সাথে রিলেট করে দিয়েছি, এবং এটাও বলেছি যে কোন অধ্যায় থেকে কোশ্চেন আসছে। এবং খেয়াল করলে দেখবে শর্ট সিলেবাসের বাইরে থেকেও ইভেন একটা কোশ্চেনও আসেনি। 100% কোশ্চেন শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসছে। এবং আমাদের একাডেমিক অ্যাডমিশনের কথা বলবো না, একাডেমিক কনসেপ্ট থেকে 100% উত্তর করাই পসিবল ছিল। সেখানে কয়েকটা হয়তো ক্রিটিক্যাল অঙ্ক ছিল, সর্বোচ্চ 2 থেকে 3টা। তারপরে আমি বলবো শুধু একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার দিয়ে কেউ কিন্তু 10টা কোশ্চেন উত্তর করে চলে আসতে পারবে। এবং এবার আশা করি যারা 7টা থেকে 8টা কোশ্চেন সঠিক উত্তর করে আসছে তারা প্রত্যেকেই বুয়েটে চান্স পাবে বা পাইছে। সুতরাং আমরা যেটা মনে করে থাকি বা যেটা প্রত্যেকবার পরীক্ষা শেষে এরকম আলোচনা হয়, কোশ্চেন খুব কঠিন হয়েছে, আবার দেখা যায় সলভ দেওয়ার পর পরের বার যারা পরীক্ষার্থী তারা বলবা যে প্রশ্ন তো অনেক সহজ ছিল, তাহলে আমাদের সিনিয়র ভাইরা কেন কঠিন বলতেছে। আসলে মূল পরীক্ষার কেন্দ্রে বসে সলভ করা আর নিজে সলভ দেখা বা খাতায় বসে সলভ করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কেস। মূল পরীক্ষায় বসে যে বাড়তি একটা প্রেশার থাকে সেটা অনেকটাই ভিন্ন। মানে একটা ইউনিক কোশ্চেন দেখলে মনে হয় যে কোথা থেকে আসছে, আজগবি অনেক উদ্ভট চিন্তা মাথায় ঘুরে। কিন্তু দেখা যাচ্ছে যে মূল খাতায় বসে টেবিলে বসে যখন সলভ করি তখন সেই জিনিসটা আমাদের ফিল হয় না। এই জন্য মূল পরীক্ষায় 7টা থেকে 8টা কোশ্চেন এবার যারা উত্তর করে আসছে তারা সবাই আশা করি চান্স পাবে, যদি বাকি সাবজেক্টগুলো মোটামুটি ঠিকঠাক মতো দিয়ে থাকে। তারপরেও বলবো ম্যাথ কোশ্চেন কঠিন হইলেও অন্যান্য বারের তুলনায় হয়তো কিছু ইউনিক কোশ্চেন বেশি ছিল, কিছু বড় কোশ্চেন বেশি ছিল, কিন্তু তারপরেও 14টা প্রশ্নই কিন্তু একাডেমিক পড়ার সাথে রিলেটেড। প্রতিবারই দেখা যায় যে ওই কোনো না কোনো প্রশ্ন আইআইটির কোন বছরে আসছিল তার সাথে রিলেট করার চেষ্টা করা হয়। একটা জিনিস বলি, আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান কারিকুলামে যে সিলেবাস পড়ে সেটাও কিন্তু আমাদের একই সিলেবাস। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে ওইখানকার কোনো কোশ্চেন আসছে মানে ওইটা সবগুলা কোশ্চেন ওখানে কঠিন আসে। ওইখানেরও অনেক কোশ্চেন সহজ আসে, এবং দুই দেশের একাডেমিক কারিকুলামের মধ্যে অনেক সিমিলারিটিস আছে। সুতরাং আমাদের যেগুলো বোর্ড কোশ্চেন দেখা যাচ্ছে যে ওটাও ওদের বোর্ড কোশ্চেন হিসেবে আসে, ওদের বোর্ড কোশ্চেন আমাদের বোর্ড কোশ্চেন হিসেবে আসে। তার মানে এই না যে ওদের কোশ্চেন আমাদেরকে আলাদা করে সলভ করতে হয় বা ওদের কোশ্চেন ব্যাংক আমাদের আলাদা করে সলভ করে দেখার প্রয়োজন আছে। আমরা যদি আমাদের একাডেমিকটাই একটু ভালো করে করি, বা আমরা যে বই ফলো করি না কেন, কেতাব স্যারের বই হোক, এসি আহমেদ স্যারের বই হোক বা সিস্টেকের বই হোক, আমরা যদি আমাদের মূল যে বইটা পড়তেছি ওই বইয়ের যদি সব ম্যাথগুলো আমরা ক্লিয়ার করতে পারি তাহলে একাডেমিকেও ভালো করা যাবে, অ্যাডমিশনেও ভালো করা যাবে, এবং সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। তো যাই হোক, এই ছিল আমার পক্ষ থেকে। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, বা তোমাদের কেমন লাগলো ক্লাসটা মন্তব্য করে জানাও। এবং আমার যে ফেসবুক পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজে থাকলে তুমি ওখানে ফলো করে দিও বা লাইক দিয়ে দিও, এবং ইউটিউব চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। এবং আমি অফলাইনেও পড়াইয়ে থাকি, আমি অফলাইনে পড়াই হচ্ছে রাজশাহীতে, হেতেমখা নেস্কোর অপোজিটে। তোমরা যারা রাজশাহীর স্টুডেন্ট আছো তারা অবশ্যই অফলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।